কি গো লীলা, এত মনমরা হয়ে বসে আছো কেন? কিছু কি হয়েছে? কি আবার হবে? এই সংসারের অশান্তি। বাড়িতে তো কিছুই নেই খাওয়ার মতো, চলবে কিভাবে? তোমার কাজটাও তো হুট করে চলে গেল। এখন একটা নতুন কাজ খুঁজতে কত সময় লাগবে কে জানে। জানি না গো, ওপরওয়ালা আমাদের কপালে কি লিখে রেখেছে। কি সুন্দর ভরা সংসার ছিল আমাদের। ভাই, ভাইয়ের স্ত্রী, মা, বাবা সবাইকে নিয়ে কতই সুখী ছিলাম। বাবা মারা যাবার পর থেকে সবটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেল। ভাই আলাদা থাকা শুরু করলো ভুল বোঝাবুঝির জন্য। আর মাও এখন সেভাবে আসে না, আমাদের কাছে মানে ভাইয়ের কাছেই বেশি থাকে। জানি না লীলা, এসব কিভাবে ঠিক হবে। চিন্তা তো হয় গো, কিন্তু আর কি করার বলো? উপরওয়ালার উপর ভরসা রাখা ছাড়া আর কিচ্ছু করার নেই আমাদের। যা হবে ভালোর জন্যই হবে। হ্যাঁ, তাই যেন হয়। কিন্তু আমার ওই বিক্রমকে নিয়ে খুব সন্দেহ হয় জানো। বিক্রম আমাদের বিরুদ্ধে, আর বিশেষ করে এই জঙ্গলের মাঠের মাঝখানে থাকা আমাদের জমি নিয়ে এসে কোনো না কোনো কুটচাল চালবে। একটু সাবধানে থাকতে হবে আমাদের। আমি দেখছি কি করা যায়। তুমি এসব নিয়ে এত বেশি ভেবো না, বুঝলে তো? আচ্ছা, আমি বের হই। হ্যাঁ, দেখি আশেপাশে কোনো ছোট মোটো কাজ জোগাড় করতে পারি কিনা, কারণ কিছু খেয়ে বেঁচে তো থাকতে হবে। আচ্ছা, সাবধানে যেও। কিরে, বাড়িতে আছিস নাকি বাবা? দেখ দেখ তোর জন্য কি এনেছি। মা, তুমি এসেছো? এসো এসো, কি এনেছো গো? এই যে চিংড়ি, নদীর পাড়ে গেছিলাম রে, তখন একজন চিংড়ি বিক্রি করছিল। ওর কাছে মাত্র দুটোই বেঁচে ছিল। আমাকে দেখতে পেয়ে বিনে পয়সায় আমাকে দিয়ে দিল। তাই ভাবলাম তোর কাছে নিয়ে আসি, তুই তো খুব ভালোবাসিস খেতে। আবার ওইদিকে তোর দাদা আদিত্য তো চিংড়ি মাছ পছন্দই করে না। হ্যাঁ, দাদার তো অসুবিধা হয় চিংড়ি খেলে। তোর বউ নেই রে? কই রাখি কই? ও একটু বাপের বাড়ি গেছে। এসো না তুমি, বাইরে কেন দাঁড়িয়ে? এই চিংড়ি মাছ রান্না করো দেখি, ভাত দিয়ে ভালো করে খাবো। হ্যাঁ, আজ একটা নতুন পদ্ধতিতে রান্না করব। এই দেখ বাবা, চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে ভেজে তুললাম। এরপর আচ্ছা করে মশলা দিয়ে কষাতে হবে। দেখছিস কেমন রং হয়েছে? হ্যাঁ মা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আহ, এখনই খিদে পেয়ে গেল গো। এই তো হয়ে এসেছে রে। নে এবার ভাত দিয়ে তোকে খেতে দি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। কি ভালো হয়েছে মা, কি ভালো হয়েছে। এই রান্না যদি গ্রামবাসী খায় না, তাহলে পাগল হয়ে যাবে মা। একটা হোটেল খুললে কেমন হয় বলো তো? চুপ করে খা তো। এত সব কিছু পরে ভাবিস। আবার সেই বিক্রম জমির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভেবে যাচ্ছে। লীলা আজকে যা বলল সত্যি সব ঠিক। এই বিক্রম জমি হাতিয়ে নেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র করছে। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। যাই তো, আজকে মুখোমুখি ওকে জিজ্ঞেস করি। বিক্রম, কি করছো তুমি এখানে? আরে আদিত্য যে, কি খবর? শুনলাম তোমার কাজটা নাকি চলে গেছে। এই জমিটা আমাকে দিয়ে দাও, বুঝলে? এই আমি তোমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব। না, তার কোনো দরকার নেই, তুমি আসতে পারো এখন। কৈলাস, ও কৈলাস, এই তো কি করছো বাবু উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে বিক্রম, এসো এসো, কি খবর? কতদিন পর আমার বাড়ি। কোনো শয়তানি বুদ্ধি এসেছে বুঝি? কারণ শয়তানি বুদ্ধি না এলে তুমি তো আমার বাড়ি আসবে না। এত ভালো চিনে গেছো না তুমি আমাকে। আমার এই জন্যই তোমাকে এত ভালো লাগে। দারুণ একটা বুদ্ধি এসেছে আমার মাথায়, তোমাকে জানালে না তুমি পাগল হয়ে যাবে। এই শোনো শোনো, হ্যাঁ বলো। এই গ্রামে আদিত্য আছে না, ওর এক মস্ত বড় জমি আছে মাঠ আর জঙ্গলের ঠিক মাঝামাঝি একটা জায়গায়। খুব সুন্দর সেই জায়গা। একবার যদি ওই জমি দখল করা যায় না, বেশ কয়েক বছর অপেক্ষা করলেই আমরা লাখপতি। সত্যি বলছো? হ্যাঁ, সেটা আমি একা করতে পারবো না, তাই তোমার সাহায্য নিতে এলাম। আর এটা করতে বলে আমাদের বুড়ি আর আদিত্যর পরিবারকে গ্রাম থেকে তাড়াতে হবে। সব হয়ে যাবে, ওদের ভয় দেখাতে হবে, মৃত্যুর ভয়, তাহলেই সব গ্রাম ছেড়ে পালাবে। বলছি, তোমার কি আর বোধবুদ্ধি হবে না? কি শুরু করেছো কি? না খেতে পেতে আবার মারা পড়বো। সকাল্লাদ তো জীবনে পূরণই করতে পারলে না। কি যে পুরুষ হয়েছো কে জানে। আবার শুরু করলে তুমি? এই রোজ রোজ বাড়িতে অশান্তি আমার আর ভালো লাগে না বলে দিচ্ছি।
একদিনের জন্য বাপের বাড়ি গেছিলাম, যা রান্নাঘরে তেল মশলা ছিল সব মা ছেলেতে মিলে শেষ করে দিয়েছে। খাবারের জিওভা কত, এইদিকে পকেটে নেই টাকা আর চিংড়ি মাছ খেয়েছি। তোমার মা ওরকম ভিক্ষে করে করে আনে আর তুমি চেটেপুটে খাও। নিজের দাদাকে দেখে তো একটু শিখতে পারো। এত অভাব তাও রোজ রোজ কাজ খুঁজতে বেরোয়, আর তুমি সারাদিন বাড়িতে পড়ে থাকো। দেখো, মা এসেছিল, ভালোবেসে রান্না করে দিয়েছে, এত এত রাগ করার কি আছে? আর আমিও তো চেষ্টা করছি। এভাবে বলো না যেন আমি কিছুই করি না, ভালো লাগে না। দাও তো, খেতে দাও, খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, সারাদিন শুয়ে বসে থাকো আর খাওয়ার সময় শুধু খাওয়া, এই তো তোমার জীবন হয়ে দাঁড়িয়েছে। আর কিচ্ছু করার মুরত নেই, ফালতু লোক একটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সময় আসলে সব করবো। এত তোমাকে সবসময় উত্তর দিতে পারবো না। দাও, খেতে দাও, যত সব। এত ভালো একটা খবর দিল না বিক্রম, শুনি খুশি হয়ে গেলাম। একবার যদি ওর কথা মতো সবটা করে নিতে পারি, ব্যাস তাহলে সব ঠিক হয়ে যাবে। লাখপতি। যাই, ওই বুড়িকে গ্রাম ছাড়বার হুমকি দিয়েই আসি। এখন তো শুনেছি বুড়ি একাই থাকে, সারাদিন এই দিক ওদিক ঘুরে বেড়ায়, আর রাত হয় বড় ছেলেটা নয় ছোট ছেলেটার বাড়িতে কাটায়, আবার সকালে বেরিয়ে পড়ে। এই বুড়ির পরিবার এখন জন্ম ছাড়া আছে, এদের মনোবল ভাঙা খুব সহজ হবে। ওই তো ওই দিক থেকে বুড়ি আসছে, শিকার নিজে থেকে শিকারীর কাছে হেঁটে হেঁটে আসছে। যাই, নদীর পাড়ে একটু বসি, শরীরটা ভালো ঠেকছে না আজকে। এই যে বুড়িমা, দাঁড়াও দাঁড়াও, এত কিসের তারা? ও কৈলাস, কি হয়েছে বাবা, কিছু বলবি? শোনো বুড়ি, তোমাকে আর তোমার ছেলেদের এই গ্রাম ছাড়তে হবে, নাহলে কিন্তু সবাইকে শেষ করে ফেলবো। এসব কি বলছো কৈলাস? আমরা গ্রাম ছেড়ে কোথায় যাব? আর সেসব আমি জানি না, কিন্তু যত দ্রুত সম্ভব তোরা এই গ্রাম ছেড়ে চলে যাবি, না হলে তোদের মৃতদেহ পড়ে থাকবে এই গ্রামে, বুঝলে? ভালো মতো মাথায় ঢুকিয়ে রে, চললাম আমি। কি বলে গেল কৈলাস এসব? আমি এখন কি করব? দাদা, এই বাইরে আয়, তোর সাথে কথা আছে। আরে ভাই তুই, আয় আয়, বস বস। তোকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? কিছু কি হয়েছে? হ্যাঁ দাদা, আজ মা যখন নদীর পাড়ে যাচ্ছিল তখন কৈলাসের সাথে তার দেখা হয়। আর কৈলাস মাকে হুমকি দেয় যে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার, নয়তো সে নাকি আমাদের সবাইকে মেরে ফেলবে, খুন করে ফেলবে। কি? ওই কৈলাসের এত বড় সাহস? একজন বৃদ্ধ মহিলাকে একা পেয়ে ও এত বড় কথা বলেছে? তুই চিন্তা করিস না, আমি দেখে নেব ওই কৈলাসকে। না দাদা না, আমি এভাবে মাকে নিয়ে আর এই গ্রামে থাকতে পারবো না। আমি বরং রাখি আর মাকে নিয়ে অন্য কোথাও গ্রামে চলে যাব। আর তুইও তাই কর, না হলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, বুঝতে পারছিস তো তুই? না ভাই, কেন আমরা নিজেদের বাড়ি ছেড়ে যাব বলতো? তাও আবার অন্য একজনের কথা শুনে, অন্য একজনের হুমকির ভয়ে। আমরা নিজেদের ভুল বোঝাবুঝির জন্য আলাদা থেকেছি, আর এটার সুযোগ নিচ্ছে এরা। এখন থেকে আমাদের একজোট হয়ে সব জিনিসের মোকাবিলা করতে হবে। আমি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তুই ভয় পাস না। কত চিংড়ি এই নদীর জলে পাথরের মাঝে মাঝে লুকিয়ে আছে, বেশ অনেকগুলোই আছে। মা, কি করছেন এখানে? কিছু সংগ্রহ করছেন নাকি? ও লীলা, এসো বৌমা, এই যে দেখো না কত চিংড়ি পাথরের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে, ওগুলোই সংগ্রহ করছিলাম। তোমার ছোট দেওর চিংড়ি খেতে খুব ভালোবাসে, তুমি তো জানোই। হ্যাঁ মা, অক্ষয় তো খুব ভালোবাসে, কিন্তু জানেন মা, আপনারা চলে যাওয়ার পর থেকে আপনার বড় ছেলেও চিংড়ি খায়, আর খাওয়ার সময় আপনার কথা খুব মনে করে। আপনি কি সুন্দর আগে অক্ষয়ের জন্য বানিয়ে দিতেন না, ওটার গন্ধটা ওর খুব মনে পড়ে। তাই নাকি গো? আমি তো ভাবি যে এখনো ও চিংড়ি খেতে পছন্দ করে না, আগে জানলে ওর জন্যও নিয়ে যেতাম সেদিন। হ্যাঁ, এরপর মা রান্না করলে আপনার বড় ছেলের জন্য আনবেন, ও খুব খুশি হবে মা। বৌমা, আমার খুব ইচ্ছে করছে জানো, আমার চিংড়ি রান্না আমি গ্রামের সবাইকে খাওয়াবো। এই জঙ্গলের মধ্যে আমাদের যে জায়গাটুকু আছে সেখানে একটা চিংড়ির হোটেল খুলবো, কি বলো? কেমন বুদ্ধি? খুব ভালো পরিকল্পনা মা, আমি আপনার ছেলেকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, জানিও। আমাদের মায়ের যে এই স্বপ্ন ছিল সেটা তো আমরা জানতেই পারতাম না, যদি তোর বৌদিকে আজকে মা এটা না বলতো। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছ। ভাগ্যিস ভাগ্যিস তুমি আমাকে বললে যে আমাদের মা জঙ্গলের জায়গায় একটা চিংড়ির হোটেল খুলতে চায়। আর জানো তো দাদা, সেদিন মা দুটো চিংড়ি নিয়ে এসেছিল, আমাদের বাড়িতে রান্না করলো, কি অপূর্ব স্বাদ হয়েছিল। গ্রামের বাকি লোকজন যদি এটা খায় তাহলে সত্যি তারা খুব খুশি হবে। আমি চাই এই জমিতে আমার মায়ের জন্য একটা সুন্দর হোটেল তৈরি করে দিই। হ্যাঁ ভাই, আমরা দুজন আজকে থেকে কাজে লেগে পড়ি, দেখবি খুব শিগগিরই আমরা একটা হোটেল তৈরি করতে পারবো। আমাদের যেটুকু জমানো অর্থ আছে সবটা এর পেছনে লাগিয়ে দেব। হাজার হোক, মা আমাদের কাছে আজ পর্যন্ত কিছুই চায়নি, শুধু এই একটা জিনিস চেয়েছে, এটা আমরা দুজন মিলে পূরণ করব। হ্যাঁ,
আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হোটেল তৈরি করব। আর মা আর আমাদের বউরা মিলে গ্রামবাসীদের খাওয়াবে। সেই পয়সা দিয়ে আমরা সুখে শান্তিতে একসাথে আবারও থাকবো, আর আমরা আলাদা থাকবো না। চল আমরা কাজে লেগে পড়ি। বৌমা, দেখো তো চিংড়িগুলো কত বড় বড় এনেছি, বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। আমি এইদিকে রান্নার সব আয়োজন করেছি। এতগুলো মাছ, অনেক মশলা লাগবে গো। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমিও তারপর রান্না শুরু করব। ওই দেখুন মা, আপনার ছেলেরা এই হোটেলটাকে কত সুন্দর করে সাজাচ্ছে। কি সুন্দর লাগছে না মা? কতদিন পর আমরা সবাই একসাথে হয়েছি। একটা ভুল বোঝাবুঝির কারণে আমরা সবাই আলাদা হয়ে গিয়েছিলাম। কতগুলো দিন একা একা কাটিয়েছি। এরপর থেকে আমরা আর একা থাকবো না, সব সময় একসঙ্গে থাকবো। কি বলিস ছোট? হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছো। মায়ের হাতে হাতে আমরাও সবটা সামলে নেব। এই হোটেলই তো আমাদের শেষ আশা ভরসা। এই হোটেলকে জুড়েই আমাদের ৫ জনের জীবন নির্ভর করছে। এই নিন মা, সব হয়ে গেছে, আপনি রান্না বসান। হ্যাঁ, দাও দাও। মাছ ধুয়ে কেটে ভেজে নিয়েছি। দেখো দেখো বৌমা, এইভাবে তোমরা রান্না করবে। পরপর সব মশলা ভালো মতো দিয়ে কষাবে। মশলা যত বেশি কষবে, রান্নার স্বাদ তত বেশি হবে। এই তো হয়েই এসেছে। একটু দেখো তো তোমরা, ঝাল নুন সব ঠিকঠাক হয়েছে কিনা ঝোলে। দিন মা। দারুণ হয়েছে মা, অমৃত। দেখেছো ওই বুড়িকে? ওদের হুমকি দিয়ে আসলাম, ওরা গ্রাম ছাড়া তো দূর, উল্টো সেই জমির উপরে একটা আস্ত হোটেল খুলে বসলো। খুব সাহস বেড়েছে, বুঝলে তো ওদের? বিক্রম, একদম ঠিক বলেছ। এই হোটেলের খ্যাতি তো গ্রামের লোকের মুখে মুখে। সবাই এখন ওই হোটেলে খেতে চায়। হোটেলে খাবার দাম কম, গুণেও খুব ভালো, খুব সুস্বাদু শুনেছি। এখন তো আবার বুড়ি আর ওর ছেলেদের মধ্যে অনেক ভাব হয়েছে। তাদের ভয় দেখানো বা আলাদা করা আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর ওপর থেকে গ্রামবাসী তো আছেই, তারা ওই বুড়ির রান্না খেয়ে পাগল হয়ে গেছে। এত প্রশংসা, বুড়ির সাথে পুরো গ্রাম আছে। কিন্তু কিভাবে আমরা তাদের থেকে ওই জমি নেব? তাও আবার আস্ত একটা হোটেলকে সরিয়ে? আমাদের বিপদ হয়ে যাবে তো। আমাদের কিছুই হবে না, আমাদের পরিকল্পনা করতে হবে। তুমি নিজে ভাবতে পারছো তোমার মতো একজন মানুষের কথা ওরা শোনেনি? নিজের আসল রূপ ওদের দেখাও। তুমি কি কি করতে পারো সেটা তুমি জানো। তাই ভাবো কিভাবে কি করবে, ভাবো। ওই জমি পেলে শুধু আমি না, তুমিও বড়লোক হবে। ঠিক বলেছ, এইবার ওদের শেষ করবার সময় হয়েছে। শোনো রাখি, এই হোটেলের খ্যাতি এখন গোটা গ্রামে ছড়িয়ে গেছে। আর আমি যতটুকু খবর পেলাম, ওই বিক্রম আর কৈলাস এই জমি হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে, কারণ এই হোটেলই আমাদের শেষ ভরসা। আর আমাদের মায়ের স্বপ্নের হোটেল, আমাদের এই হোটেলকে বাঁচাতেই হবে, যে করেই হোক। শুধু সাবধানে না, আমাদের ওদের কোটচালের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আর রুখে দাঁড়াতে হবে। তাহলেই আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো। হ্যাঁ, সকালের দিকে তো আমরা সবাই এখানে থাকি, আর প্রচুর গ্রামবাসীও খেতে আসেন। তাই ওরা সকালে এই হোটেলের কোনো রকম ক্ষতি করতে পারবে না। ওদের অতটা সাহসও নেই। রাত আমাদের জন্য খুব ভয়ানক সময়। রাতে আমি আর দাদা এই হোটেলের পাহারা দেব, নয়তো ওরা যখন তখন যা কিছু করে দিতে পারে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। এখন তো দাদা আর বৌদি খেতে গেছে, ওরা আসলেই তোমার খাবার দিয়ে আমি চলে যাব। তুমি আর দাদাই হোটেলকে পাহারা দেবে, আর ওরা কিছু করতে আসলে ওদের হাতে নাতে ধরবে। ওই প্রমাণ পেলেই পুরো গ্রামবাসীর সামনে ওদের মুখোশ খুলে দিতে পারলে আমাদের আর কোনো ভয় থাকবে না। কৈলাস, এটাই আমাদের শেষ সুযোগ। এই হোটেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলতে হবে। একবার এই হোটেলে পুড়ে গেলে আর তাদের কোনো রকম মন বল থাকবে না। তারপর আমরা যদি তাদের একবার হুমকি দেই, তারা এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য। আমি সমস্ত বন্দোবস্ত করে এনেছি, এখন শুধু আগুন লাগানোর অপেক্ষা। একদম, এখন এই সময় হোটেলে কেউ থাকবে না। তার মধ্যে এটা প্রায় জঙ্গলের মধ্যে, কেউ কিচ্ছু টের পাবে না। দাও দাও, আমাকে মশালটা দাও, আগুনটা ধরিয়ে দিই। তুই ওইদিকে কেরোসিন তেল ছিটিয়ে দাও। হোটেলের চারপাশে একবার আগুন ধরিয়ে দিলেই খেলা শেষ। এই না মশা, এই ধরাও আগুন, আমি তেল দিয়ে দিচ্ছি। অনেক স্বপ্ন না তোদের এই হোটেল পুড়িয়ে এখানকার জায়গা জমি দখল করবার, আর আমাদের গ্রাম ছাড়া করা, তাই না? তোমরা এই এত রাতে তোমরা এখানে কি করছো? আমাদের জায়গা, আমাদের হোটেল, আর আমরা থাকবো না তো কে থাকবে? তোরা? আমার কোনো দোষ নেই। এই বিক্রমের জন্য আমি সব করেছি। ও আমাকে এসব করতে বলেছে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও।
তোদের দুজনকে তো মজা আমরা দেখাবো। আর খেলা শেষ বললি না, আসল খেলা তো কালকে সকালে হবে পুরো গ্রামবাসীর সামনে। তাহলে তোরাই এতদিন ষড়যন্ত্র করছিলি? তোদের লজ্জা করলো না এই বুড়ির এত বড় ক্ষতি করতে? তোদের এত লোভ টাকার, কি করবি এত টাকা দিয়ে? উপরওয়ালা পাপীদের কখনো ছাড়ে না, তাদের শাস্তি দিয়েই দেয়। আমাকে ক্ষমা করে দাও বুড়িমা। আমি সব এই বিক্রমের থেকে শুনে করেছি। ও আমাকে এসব করতে বলেছে। আমি তো জানতামও না তোমার এইখানে কোনো জমি আছে। আমাকে ছেড়ে দাও, এ বিক্রমকে ধরো, ও আসল দোষী। কেন কৈলাস, মনে নেই? তুমি তো আমাকে সেদিন কত কথা বললে। দাঁড়াও, ওই তো গ্রামবাসীরা এসেছে, তাদের সামনেই সব বলি। শুনুন শুনুন, আজ একটু খাবার আপনারা পরে পাবেন, কারণ আজ আমি দুজন শয়তানের রহস্য সবার সামনে ফাঁস করব। আর সেই দুজন শয়তান হলো বিক্রম আর কৈলাস। বিক্রম অনেক দিন থেকেই আমার এই জমির পেছনে পড়েছিল। আমার বড় ছেলে আদিত্য সেটা বুঝতে পারে, আর এরপর এই বিক্রম কৈলাসের সাথে হাত মিলিয়ে আমাকে হুমকি দেয় এই গ্রাম ছাড়ার। আমিও ভয় পেয়ে গিয়ে আমার ছোট ছেলে অক্ষয়কে সব জানাই। সে তার দাদাকে বলে অক্ষয় ঠিক করেছিল এই গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু আদিত্য সেটা করে না। ও আমাদের সবাইকে এক করে, আর আমার স্বপ্ন এই চিংড়ির হোটেল বাস্তবায়িত করে। আর কাল রাতেই শয়তান দুজন হোটেল পুড়িয়ে দিতে এসেছিল, তাদের হাতে নাতে ধরে আমার এই ছেলেরা। ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করে দিন। আর এরকম ভুল কখনো হবে না, সব ক্ষমা করে দিন। দেখলি তো ভাই, যখন আমরা সবাই একসাথে হলাম, কেউ আমাদের কিছুই করতে পারলো না। হ্যাঁ দাদা, এখন থেকে সবাই আমরা একসাথে থাকবো, আর এই হোটেলকে অনেক বড় করব। মায়ের স্বপ্ন আকাশ ছোঁয়া করব, সাথে আমাদের জীবনের মান বাড়াবো, আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই নতুন শুরুতে মায়ের পাশে তার দুই ছেলে আর দুই বউ থাকবে। আমরা আবারও একসাথে ঘর সংসার করব, সুখে শান্তিতে থাকব। চল ভাই, ওদিকে ওরা খাবার দিচ্ছে, আমরাও হাতে হাতে সবটা এগিয়ে দিই। কি গো, সবাই তো খেয়েই যাচ্ছ, কেমন হয়েছে বললে না তো? খুব ভালো, দারুণ দারুণ। এই রান্না আগে করলে তার বাড়িতে খেতামই না। দারুণ দারুণ। আমার চিংড়ির হোটেল সার্থক।